চোখের কোণে জমে থাকা পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে নেয় মায়া। আলভি মায়াকে টেনে নিজের দিকে ফেরায়। কি হয়েছে, কাঁদছ কেন? আলভির হাত সরিয়ে দিতে দিতে বলে। কোথায় কাঁদছি? এই যে এখনো চোখের কোণে পানি জমে আছে। এমনি ছাড়ুন। কতবার বলতে হয় ছোবেন না আমাকে? আমি ছুঁয়ে দিলে খারাপ লাগে? আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। দুই চোখ আবার পানিতে টুইটুম্বর হয়ে গেছে। আলভি কিছু সময় মায়ার দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় ডোরের কাছে। আলভি চলে যেতেই মায়া ঘাড় ঘুরিয়ে ডোরের দিকে তাকায়। দুই চোখ বেয়ে আবার টুপটাপ গড়িয়ে পড়ে পানি। এখন ওর ভীষণ কান্না পাচ্ছে। হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে। কমা কমা বিকেল 5:30টা। আলভি নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে গিটারের সুর ভেসে আসছে। মায়া গিটার বাজাতে পারে? ডোর খোলে নিঃশব্দে। ভেতর থেকে লক করে ডোরের কাছেই দাঁড়িয়ে থাকে। মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে। আলভি রুমে এসেছে বুঝতেই পারেনি বোধ হয়। বুঝতে পারলে অন্তত একবার মুখ তুলে তাকাতো। ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কইও গিয়া। কইও কইও কইরে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। কইও কইও কইরে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা ময়রা যাইমুরে। কৃষ্ণ হারা হইয়া রে। ভ্রমর কইও গিয়া। গান বন্ধ করতেই হাততালি দেয় আলভি। চমকে ওঠে মায়া। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি বাহবা দিয়ে বলে, আমার বউ দেখি আমার চেয়েও ভালো গান গায়। এই কণ্ঠে তো জাদু আছে। কিন্তু বউ, তুমি এমন একটা গান কেন গাইছো? মায়া কিছু না বলে আলগোছে কোল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। পালিয়ে গেল? আলভি বেডে বসে। 5 মিনিট, 10 মিনিট পেরিয়ে যায়, মায়া বের হয় না। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। আলভির দিকে একবার তাকিয়ে সোফায় বসে। মায়ার চোখ মুখ ফুলে গেছে। ওয়াশরুমের ভেতরে এতক্ষণ কাঁদলো বোধ হয়। আলভির ভীষণ খারাপ লাগে। ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে। সেই 8 বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে যখন বিয়ে, সম্পর্ক মানে বুঝতি না কিছু। ওই নিজেরই বা দোষ কোথায়? যে কোনো ছেলের সাথে অমন ঘটনা ঘটলে সে রাগ করবেই। সেখানে আলভি হয়তো একটু বেশিই রাগ রিয়েক্ট করে ফেলেছিল। আর সেই রাগ জেদ ধরে রেখেছিল এতগুলো বছর পর্যন্ত। সোফায় বসে থাকা মায়ার দিকে তাকায়। খুলে রাখা গোছানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। দুই হাতে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। আলভি বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করে। এই দূরত্ব কত দিনে মিটবে? কমা কমা রাতের খাবার খাওয়ার জন্য মায়াকে নিয়ে নিচে নেমে আসে আলভি। সারা দিন পর এখন বের হয়ে সকলের সামনে আসলো মায়া। আলতাফ মাহমুদ মায়ার মুখের দিকে তাকান। আলভি বাপ আর বউ দুজনের দিকে নজর বুলায়। খাবার খাওয়ার জন্য ডাকলে সকলেই খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে। ঐশী রহমান সকলের প্লেটে ভাত বেড়ে দিয়ে আলভির প্লেটে দেওয়ার জন্য উদ্যত হন। আলভি মাকে থামিয়ে দিয়ে বলে, আম্মু, তোমাকে তো দুপুরে ভাত নিয়ে যাওয়ার সময় বলে গেলাম রাতে আমি রুটি খাবো। এখন সকলের সাথে ভাত খাও। সকালে রুটি বানিয়ে দেব। এখন এক বেলা ভাত খেলে কিছু হবে না। এক বেলা? বাড়িতে এসেছি আজ 11 দিন। তার মধ্যে 8 দিন 3 বেলা ভাত খাইয়েছ। এভাবে তেল মশলা যুক্ত তরকারি আর 3 বেলা ভাত খেয়ে খেয়ে অল্প দিনে আমি হ্যান্ডসাম বয় থেকে ভুঁড়িওয়ালা কাকু হয়ে যাব। আলভির কথা শুনে সবাই হেসে ওঠে। মাহিদ বলে, তুমি তো কাকুই ভাইয়া। এখন তো হ্যান্ডসাম কাকু, কতদিন পর ভুঁড়িওয়ালা কাকু হয়ে যাব। মাহির বলে, আমি তো প্রায় দিন 3 বেলা ভাত খাই, আমার ভুঁড়ি কই? 3 বেলা ভাত খেয়েও তোর চেয়ে চিকন আমি। তুমি 3 বেলায় যা খাও, সেগুলো এক বেলায় আমাকে খাওয়ায়। মেহবুবা মেহের বলেন, এতগুলো বছর পর বাড়িতে এসেছ, এইটুকু তো খেতেই হবে। হ্যাঁ, খাইয়ে খাইয়ে ফুটবল বানিয়ে দাও, তারপর এই বাড়ির বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয়। আলভির কথা আর বলার ধরন দেখে আরেক দফায় হেসে ওঠে সবাই। ঐশী রহমান আলভির প্লেটে ভাত বেড়ে দেন। মেহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে। আলভি মা আর শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। একযোগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু করেছে দুজন মিলে। আসার পর থেকেই দিনে 3 বেলা নতুন নতুন মেনু রান্না করে আর ওকে সেসব গিলতে হয়। না করেও পার পায় না। মায়ের ইমোশনাল কথা শুনে আর নাও করতে পারে না। এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছেন, আদর যত্ন করে তো খাওয়াবেনি। নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলভি। কার্বো ক্যালোরি হিসাব করে। মিষ্টি তেল মশলা ওর ডায়েটে নেই বললেই চলে।
এখানে আসার পর থেকে তেল মশলা যুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না। মিষ্টি ওর একদম অপছন্দ ছোটবেলা থেকেই। বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসেছে, ওকে কি এখন শুকনো রুটি, ব্রেড, টোস্ট, ওটস খাইয়ে রাখবে নাকি? কখনোই না। একটু স্বাস্থ্য বাড়লে, ভুঁড়ি বাড়লে, ফ্যাট জমলে কিছু হবে না। জার্মানিতে ফিরে জিম, জুম্বা, এক্সারসাইজ করে ঠিক করে নেবে ভুঁড়ি। তখন তো এভাবে এই সব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না। আলভি ভাত মাখতে মাখতে বলে, সকালে কিন্তু আর ভারী খাবার খাবো না। নাহার বেগম বলেন, 1 মাসের জন্য এসেছ, আরও 4 দিন আমরা যা দেব তাই খেতে হবে। পরের 15 দিন তোমার যা খেতে ইচ্ছে হবে তাই খাবে। এটা কেমন নিয়ম? এই নিয়ম আমি মানি না। 15 দিন খাইয়ে 15 মাসের পরিশ্রমের মাধ্যম তৈরি করে দিতে চাইছো তাই না? মেহবুবা মেহের হেসে বলেন, তুমি যা খাবে তাই দেওয়া হবে আগামী কাল থেকে। এমনিতে রোজ সকালে আমরাও ভারী খাবার খাই না কেউ। তুমি আসার পর থেকেই এমন হচ্ছে। আমি স্পেশাল কেউ নাকি? আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলেছো দেখছি। একটু তো স্পেশাল বটেই। বাড়ির ছেলে আবার মেয়ের জামাই। আদর যত্ন তো একটু বেশিই হবে। ভুলটা আমারই, আমিই ভুলে গিয়েছিলাম। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন সবাই? খাবার খাও, ঠান্ডা হয়ে গেল। আম্মু জামাইয়ের প্লেটে আরো কিছু দাও। জামাইটা না খেয়ে খেয়ে শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে দিন দিন। বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আলভি। মাহির একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগী হয়। কমা কমা দ্রুত নিজের খাওয়া শেষ করে মায়া। মায়া আরো কিছু নেই। মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া। খাবো না, খাওয়া শেষ। তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। আলভি কোনো রকমে হাত ধুতে পানি না খেয়েই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মায়া সিঁড়িতে উঠে গেছে। আলভি দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে আসে। পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আলভিকে দেখে নিজেও দৌড় শুরু করে। দৌড়ে রুমে এসে ডোর লক করবে তখনই ডোর ঠেলে ভেতরে ঢুকে যায় আলভি। পায়ের জোর আছে দেখছি। এখানে এসেছেন কেন? বউকে নিতে। যাব না আমি ওই রুমে। যাবে না? না। হঠাৎ করেই আলভির রূপ বদল হয়। চোখে মুখে রাগী কাঠিন্য ভাব ফুটে ওঠে। রাগী গম্ভীর স্বরে বলে, যাবে কি না? হঠাৎ এভাবে রূপ বদল হতে দেখে মায়া একটু ঘাবড়ে যায়। কি বলছি কানে যাচ্ছে না? যাব না। যাও রুমে। এমন জোরে ধমক দিয়ে বলে যে ভয় কেঁপে ওঠে মায়া। তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি ওই রুমে চলো, নয়তো আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। মায়ার হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে আসে। জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনেও মায়া জন্মাবে বলে মনে হয় না। সকাল থেকে রাত অবধি থেকেই কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর 2 দিন এভাবে রাখতে পারলেই হলো। না ভালোবেসে যাবে কোথায়? ভালোবাসতেই হবে। রুমে এসে হাত ছেড়ে দিয়ে ডোর লক করে দেয় আবার। দুপুরের ঘটনা স্মরণ করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে গিয়েছিল। আর রুমে খাবার নিয়ে আসলে খাবার নষ্ট হয়। মায়া বেডের উপর বসে চোখ মুছতে শুরু করে। আলভির নিজের উপর নিজেরই রাগ হয়। তখন রেগে কেন ধমক দিল অত জোরে? এখন কাঁদছে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়ায় মায়ার সামনে। সরি, আর জীবনেও ধমক দেব না। মুখ ফসকে বেরিয়ে গেছে আজকে। মায়া কিছু না বলে বেড থেকে নেমে বেকনিতে চলে আসে। অন্ধকার আকাশের দিকে তাকায়। মেঘলা আকাশে অল্প কিছু তারা টিপ টিপ করে জ্বলছে। শীতল বাতাস বইছে বাইরে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় ভালোভাবে। বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মায়ার পাশে এসে দাঁড়ায় আলভি। মায়া দেখে তবে মুখে কিছু বলে না। আমি অনেক খারাপ একজন মানুষ? আলভির মুখের দিকে তাকায় মায়া। কথা বলছো না কেন? আমি অনেক খারাপ একজন মানুষ তাই না? মায়া বাইরের দিকে দৃষ্টি রেখে বলে, এমন কেন মনে হচ্ছে? এই যে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে? আপনার জন্য পেতে হয়েছে? ভুল ধারণা। ভুল ধারণা কেন? আপনার জন্য আগে কষ্ট পাইনি আমি, আপনার জন্য কষ্ট তো পেয়েছি পরে। যেদিন আপনি ফিরে আসলেন, আমি আগের পরিস্থিতির জন্য কখনোই আপনাকে দোষী ভাবিনি। আমার ফিরে আসাতে তুমি কষ্ট পেয়েছ? আপনার ফিরে আসায় কষ্ট পাইনি আমি। কষ্ট তো পেয়েছি ফিরে আসার কারণ জানার পর। আলভির চেহারায় অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। কিছু সময় চুপ হয়ে থেকে বলে, তুমি মাফ করবে না আমাকে? আপনাকে আমি আগেই বলেছি, আজকে আবার বলছি, আপনি যদি ওই একটা কারণ বাদে অন্য কোনো কারণে বাড়িতে আসতেন আর আমার সাথে সংসার করতে, বাকি জীবন পার করতে চাইতেন, আমি নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতাম আপনার কাছে।
আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকগুলো দিন, দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনার জন্য। সব সময় ভাবতাম আপনি একদিন ফিরে আসবেন আমার জন্য। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছিল আপনি আমার হাজবেন্ড। বিয়ে হয়েছিল বুঝতামও না কিছু তখন। বড় হতে হতে আপনাকে না দেখেও আপনাকে ভালোবেসেছি। পথ চেয়ে থাকতাম আপনার ফেরার আশায়। আপনি তো ফিরলেন তবে আমাকে তালাক দেওয়ার জন্য। যখন জানতে পারলাম আপনি কেন ফিরে এসেছেন আর কি কি বলে এসেছেন, বিশ্বাস করুন তখন নিজেকে এত ছোট মনে হচ্ছিল যা কল্পনার বাইরে। আমার তখন কত কষ্ট হচ্ছিল কিভাবে বোঝাবো আপনাকে। আপনি অনুভব করতে পারবেন না সেই কষ্ট। আমি এত কাল যার অপেক্ষায় অবশেষে সে এসেছে আমাকে ভালোবাসতে নয় সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতে। আমার মনে হচ্ছিল বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ আমার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে নিচ্ছে। হঠাৎ আপনি নিজের মতো পরিবর্তন করলেন। যখন দেখেছেন মায়া আগের মায়া নেই, তখন আপনার মনে হয়েছে মায়ার সাথেই সংসার করব। আমি যদি সেই আগের মায়া থাকতাম আপনি 2 মিনিট না ভেবেই আমাকে সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতেন। মায়া থেমে যায়, বড় বড় করে শ্বাস টেনে নেয় আবার। কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপছে এখন। আপনি বলতে পারবেন আপনি আমার সৌন্দর্য, পরিপাটি রূপ দেখে ভালোবাসেননি? মায়াকে টেনে নিজের দিকে ফেরায় আলভি। বেকনিতে থাকা লাইটের আলোয় দুজনের চেহারাই স্পষ্ট। মায়ার চোখে চোখ রেখে বলে, আমাকে একটা কথা বলো, যে কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে কি দেখে? কেউ নিশ্চয়ই নিজের অপছন্দের বা বিরত স্বভাবের কারো প্রেমে পড়ে না বা ভালোবাসে না প্রথমে। কেউ যখন প্রেমে পড়ে তখন নিশ্চয়ই গোছানো, পরিপাটি, সুন্দর চেহারার অধিকারী কারো প্রেমেই পড়ে। হতে পারে সে কৃষ্ণবর্ণের বা শ্যামবর্ণের কিন্তু মায়াবী অবশ্যই। তুমি কি কখনো নিজের অপছন্দের বা নিজের বিপরীতে চলা কোনো ছেলের প্রেমে পড়বে? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে, একজন গোছানো, পরিপাটি, স্মার্ট তবে শ্যামবর্ণের বা কালো। আরেকজন ফর্সা, গায়ের পোশাক নোংরা, অপরিষ্কার, অপরিপাটি, মাথার চুল উসখুস এলোমেলো কাকের বাসার মতন। এখন দুজন ছেলের মধ্যে তোমার নজর আটকাবে কার দিকে? তুমি যদি প্রেমে পড়ো ওই দুজনের মধ্যে কার প্রেমে পড়বে? তোমাকে যদি বলা হয় ওই দুজনের মধ্যে থেকে একজনকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করতে তুমি কাকে করবে? নিশ্চয়ই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে বা ওর প্রেমেই পড়বে। কারণ ফর্সা ছেলেটার তুলনায় শ্যামবর্ণের ছেলেটাকে বেশি ভালো দেখাচ্ছে, সে গোছানো, পরিপাটি, স্মার্ট। তুমি যদি সারা পৃথিবী ঘুরে দেখো তাহলে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ খুঁজে পাবে যারা নিজের জীবন সঙ্গী হিসেবে ওই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে। তাহলে তুমি কি বলবে তারা সবাই সৌন্দর্যের পূজারী নয়? তুমি সৌন্দর্যের পূজারী না? ছেলে হোক বা মেয়ে সবাই প্রথমে সৌন্দর্য দেখেই প্রেমে পড়ে। সৌন্দর্য যে শুধু ফর্সা সাদা চামড়ায় তা কিন্তু নয়। আমার বেলায় কেন এই কথাটা উঠছে তাহলে? হ্যাঁ, আমি প্রথম তোমার সৌন্দর্য, পরিপাটি রূপ দেখেই প্রেমে পড়েছি, ভালোবেসেছি। একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে পরে তার সব রকম রূপকেই ভালোবাসা যায়, মেনে নেওয়া যায়। রাস্তার সেই ফর্সা এলোমেলো স্বভাবের ছেলেটাকেও কেউ একজন বিয়ে করবে, হয়তো নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টাও করবে, যেটা আমি করিনি, এখানে আমার ব্যর্থতা। একটু চুপ করে থেকে বলে, পৃথিবীতে কি তোমার চেয়ে সুন্দরী, গোছানো, পরিপাটি মেয়ে নেই? অবশ্যই আছে, তুমি রূপ সৌন্দর্যের দিক থেকে তাদের কাছে নগণ্য। তবে আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দরী নারী। তোমাকে আমার কাছে যতটা সুন্দরী আর মায়াবী মনে হয়েছে হচ্ছে অন্য কোনো মেয়েকে দেখে এমন মনে হয়নি কোনোদিন। আমি যেখানে এতগুলো বছর ছিলাম, এখন কাজ করছি সেখানে আমার চারপাশে সারা দিন সুন্দরী স্মার্ট মেয়েদের আনাগোনা। বলা যায় মেয়েদের মাঝখানেই সারা দিন পার করতে হয় আমাকে। আমি যদি সৌন্দর্যের পূজারী হতাম তাহলে কেন তাদের ভালোবাসতে পারিনি? কেন তাদের ডাকে সাড়া দিতে পারিনি? আমার বিজনেস পার্টনারের মেয়ে, তাকে তুমি দেখলে মেয়ে হয়েও নজর ফেরাতে পারবে না। গত 3 বছর ধরে আমার পেছনে পড়ে আছে। 3 বছরে 1000 বার বলে ফেলেছে সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। সে এত আগুন সুন্দরী হওয়ার পরেও আমি তার মধ্যে সেই মায়া দেখতে পাইনি যা তোমার মধ্যে দেখেছি। আমি যদি সৌন্দর্যের পূজারীই হতাম তাহলে নিশ্চয়ই ওই মেয়ের প্রেমে পড়তাম। ওই মেয়ের প্রেমে না পড়ার জন্য কোনো কারণ নেই। আবার তাকে বিয়ে করার জন্য কিন্তু আমার চেয়েও বড় বড় বিজনেসম্যান, হ্যান্ডসাম ছেলেরা পাগল হয়ে আছে। ওই মেয়ে তাদের বিয়ে করতে রাজি না, সে আমাকেই বিয়ে করবে। কারণ সে আমার মধ্যে হয়তো এমন কিছু দেখেছে যা অন্য কারো মধ্যে দেখেনি। মায়া বাইরের দিকে তাকিয়ে শুনছে আলভির কথা। আলভি আবার বলতে শুরু করে, যখন আমাদের বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 16 আর তোমার 8। তখন তুমি আমার সবচেয়ে অপছন্দের একজন মানুষ। ওই সময়টায় আমি অন্য একজন মেয়েকে ভালোবাসি,
হোক সেটা আবেগ বা অন্য কিছু। আমি তো জানতাম আমি তাকে ভালোবাসি। তখন সবাই কি করল? আমাকে জোর করে ধরে অপছন্দের মেয়ে মানে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। তখন আমি ছোট হলেও কিন্তু অতটাও অবুঝ না। ভালো মন্দের পার্থক্য বুঝতাম ভালোভাবেই। এমন একটা ঘটনা ঘটার পর আমার রাগ হওয়াটা কি অস্বাভাবিক ছিল? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তুমি তো আমাকে ভালোবেসেও মেনে নিতে পারছো না এখন। তাহলে আমি ভালো না বেসেও সবচেয়ে অপছন্দের একজনকে কিভাবে মেনে নেব, ভালোবাসবো? হ্যাঁ, আমার রাগ বেশি, জেদ বেশি। এই রাগ, জেদ আর এই পরিবারের জন্য তো কম কষ্ট পেতে হয়নি আমাকে। তুমি তো পুরো পরিবারের সাথেই ছিলে। আর আমি, পরিবার থাকা সত্ত্বেও এতিমের মতন জীবন যাপন করেছি। দিনের পর দিন একা একা থেকেছি পরিবার আপন জন ছেড়ে। তোমার কথা স্মরণ হলে এলোমেলো হয়ে যেতাম। ভালো লাগতো না, অস্থির হয়ে উঠতাম। 12 বছর পেরিয়ে 13 বছর চলছে। এতগুলো দিন আমি একটা রাত নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। আব্বু যখন বলল আমি যেন তোমাকে তালাক দিয়ে দেই, তখন আমিও ভেবে দেখলাম। আমার মনে হচ্ছিল এসব থেকে মুক্তি পাওয়া দরকার আর তোমাকেও মুক্ত করা দরকার। এমন একটা সম্পর্কের মধ্যে দুজনের আটকে থাকার কোনো মানেই হয় না। ভালোবাসা থাকলেও দূরত্ব বাড়তে বাড়তে, না দেখতে দেখতে মায়া চলে যায়, ভালোবাসা বিলীন হয়ে যায়। সেখানে তো তোমার প্রতি আমার ভালোবাসা ছিল না, না ছিল মায়া। আমি কখনো বোঝার বা ভাবার চেষ্টাই করিনি তোমার কথা। যদিও কখনো ভেবেছি তখন তোমার সেই ছোটবেলার চেহারা চোখের সামনে ভেসে উঠত। আমার মন বিষিয়ে উঠত আবার। আমি আমার ভুল স্বীকার করছি, সব ভুল আমার, সব দোষ আমার। কিন্তু তারপরেও আমি তোমাকেই চাই। তুমি যেমন এতকাল কষ্ট পেয়েছো তেমন আমিও পেয়েছি। কষ্ট পাওয়ার ধরন আলাদা হলেও পেয়েছি তো। তুমি যা বলো, যেই দোষ বা শাস্তি দাও সবই মেনে নেব। তারপরেও আমি তোমাকেই চাইব। আলভি মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া তাকিয়ে আছে বাইরের দিকে। ওড়নার আড়ালে ঢাকা পড়েছে মায়ার মুখশ্রী। আলভি একটু সময় নেয় তারপর বলে, ক্ষমা করবে না আমায়? আমি কি ক্ষমার অযোগ্য? কথা বলতে পারে না মায়া। কান্নারা গলায় দলা পাকিয়ে গেছে। নিঃশব্দে গড়িয়ে পড়ছে চোখের পানি। আমি তোমাকে আর জোর করব না। তুমি যা বলবে তাই হবে। তুমি যদি চাও আমি তোমার লাইফ থেকে চলে যাই, তাহলে আজকেই চলে যাব সারা জীবনের জন্য। আর যদি চাও থেকে যাই, তাহলে থেকে যাব অনন্তকালের জন্য। এখন তুমি কি চাও? কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মায়া। দেখে মনে হচ্ছে ওর কানে আলভির কোনো কথা পৌঁছায়নি। কেমন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে চুপচাপ। কথা বলছো না কেন? আমার সাথে থাকবে নাকি থাকবে না? হ্যাঁ অথবা না বলো। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি চাই না আমার জন্য তুমি আর কষ্ট পাও। তোমার সিদ্ধান্তই শেষ। মায়া তবুও চুপ। আমি কি ভেবে নেব তুমি আমার সাথে থাকতে চাইছো না? যদি এটা সত্যি হয় তাহলে নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আজকে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে চলে যাব এই বাড়ি, এই দেশ ছেড়ে। আমার ছায়াও আর কোনো দিন তোমার উপর পড়বে না। মায়ার ফোপানোর শব্দ স্পষ্ট শুনতে পায় আলভি। যাও নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো, আমি 10 মিনিট পর আসছি। আজকেই আমাদের শেষ দেখা, শেষ কথা। আজকের পর আর কোনো দিন দেখা হবে না আমাদের, কথাও হবে না কোনো দিন। পাখি তোমাকে আমি বন্দি করতে চেয়েছিলাম আমার বুক পিঞ্জিরায়, কিন্তু তুমি তো বোধহয় অন্য খাঁচার পাখি। যাও নিচে যাও, রাত বেড়ে যাচ্ছে, সবাই আবার ঘুমিয়ে পড়বে। মায়া আলভির মুখের দিকে না তাকিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। মায়া কয়েক কদম এগিয়ে যেতেই আলভি গান গাইতে শুরু করে। আলভির গলার স্বর স্বাভাবিক, তবে শুনে মনে হচ্ছে গভীর বেদনা মিশ্রিত স্বর। নিজের মতো ভালো থেকো। ছেড়ে দিলাম পিছুটান। বাঁচব না হয় সারা জীবন নিয়ে প্রিয় অভিমান। মন তবু যে তোমাতে হারাবে, তাকে বেঁধে রাখা কি আর যাবে? শুধু যাবনা তোমার কাছে, এই আমি। একটু থেমে দম নিয়ে বলে, মৃত্যুর আগে এই পিছুটান ছাড়তে পারবো না আমি। তবে ফিরবো না আর তোমার কাছে কোনোভাবেই। তোমার সুখে আর বাধা হয়ে আসবো না। তোমাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য আর ফিরবো না। চলে যাব অনেক দূরে চিরদিনের জন্য। আবার একটু দম নেয় আলভি। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, দূরেই যদি সরিয়ে নেবে তাহলে তার মায় কেন ফেললে? এই মায়া যে বড় ভয়ঙ্কর। 13 বছরে যেই কষ্ট অনুভব করেছি তার চেয়ে অনেক বেশি কষ্ট এখন কেন হচ্ছে? কেন মনে হচ্ছে আমার জানটা টেনে বের করে নিচ্ছ? এত কেন কষ্ট হচ্ছে আল্লাহ? যাকে 13 বছর দেখিনি, যার কথা মনে দিয়ে ভাবিনি, যাকে বউ বলে মানিনি তার মায় কেন এভাবে ফেললে? এই মায় না ফেললেও তো পারতে। বউ বলেই কি প্রথম দেখায় তার মা এভাবে ফেলেছিলে? এটাই কি হালাল সম্পর্কের টান?
ও আমার জন্য হালাল বলেই কি এতগুলো বছর পর প্রথম দেখায় ওর প্রেমে মায় পড়েছি? মায়া কেন এত অদ্ভুত? এই মায়া কিভাবে কাটাবো আমি? আমাকে তিলে তিলে শেষ করার জন্যই কি এই ভয়ঙ্কর মায় ফেলেছ? এত বড় শাস্তি না দিলেও পারতে। একটু থেমে আবার বলে, যেই ভুল আর অন্যায় করেছি তাতে এই শাস্তিই আমার প্রাপ্য। রুমে দাঁড়িয়ে আলভির গান আর কথাগুলো শোনে মায়া। আলভি চুপ হয়ে যেতেই ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি আকাশের দিকে তাকিয়ে থেকেই মুচকি হাসে। বুকের উপর ডান হাতটা চেপে ধরে বলে, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রুমে ফিরে আসে, নিজের প্রয়োজনীয় সবকিছু সুটকেসে গুছিয়ে নেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে নিজেও তৈরি হয় অল্প সময়ের মধ্যে। ফর্মাল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট ইন করে পরেছে। চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করে নিয়েছে। যেভাবে তৈরি হয়ে বাড়িতে এসেছিল সেম সেভাবেই তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য। সুটকেসটা হাতে নিয়ে পুরো রুমে নজর বুলায় একবার। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ড্রয়িং রুমে। শুধু মায়া আর মান্তাসা নেই। মান্তাসা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু মায়া কোথায় গেল? এত রাতে আলভিকে তৈরি হয়ে সুটকেস হাতে নিচে আসতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, শুধু আলতাফ মাহমুদ বাদে। ঐশী রহমান দ্রুত ছেলের কাছে এগিয়ে এসে বলেন, এত রাতে এভাবে কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। আলভির স্বাভাবিক গলার স্বর। ঐশী রহমান চমকে ওঠেন, সাথে বাড়ির সবাই। ঐশী রহমান উতলা হয়ে বলেন, চলে যাচ্ছ মানে কি? কোথায় যাবে? জার্মানি ফিরে যাচ্ছি। তুমি না বললে 1 মাসের জন্য এসেছো, তাহলে আজকেই কেন চলে যাবে? এখানে ভালো লাগছে না আমার। মায়াকে ডাকো, ওকে মুক্ত করে দিয়ে যাই। বাড়ির সবাই ঘিরে ধরে আলভিকে। কেউ কিছু বলার আগেই নাহার বেগম বলেন, এসব কি বলছো দাদু ভাই? মায়াকে কেন মুক্ত করে দিয়ে যাবে? তুমি না ওর সাথে সংসার করতে চাইলে? আমি একা চাইলেই তো হবে না, মায়াকেও চাইতে হবে। আমার জন্য মায়াকে যা যা ভোগ করতে হয়েছে তারপর মায়ার না চাওয়াটাই স্বাভাবিক। ওকে জোর করার কোনো অধিকার আমার নেই। মাহিদ, মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ দাঁড়িয়ে থাকে আগের মতোই। কি বলছি তোকে শুনতে পাচ্ছিস না? মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহমুদ বলেন, মাহিদ দাঁড়া। দাঁড়িয়ে যায় মাহিদ। সবাই আলতাফ মাহমুদের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের কাছে এগিয়ে এসে দাঁড়ান। হুট করে আবার এই সিদ্ধান্ত কেন নিয়েছ? মায়া চাইছে তাই। মায়া বলেছে তোমাকে? অনেকবার। আজকে রাতে বলেছে? না, কিছু বলেনি। তুমি নিজে থেকে ওকে ছাড়তে চাইছো তাহলে? এরকম কেন মনে হচ্ছে তোমার? মায়া তো নিজের মুখে এখন বলেনি তোমাকে মুক্তি দিতে। আমার সাথে থাকতেও তো চায়নি। আমার শত কথার একটা উত্তর পর্যন্ত দেয়নি। হ্যাঁ অথবা না কিছুই বলেনি। যেহেতু মায়া আগে মুক্তি চেয়েছে তাই মুক্তি দিয়ে দেব। পাগল আমি বন্ধ করো। বারবার ভুল করবে না। মেহবুবা মেহের বলেন, আমি মায়ার সাথে কথা বলছি। ওর জেদ আজকে বের করে ছাড়ব। এত কিসের জেদ? এতগুলো মানুষের কথার কোনো দাম নেই ওর কাছে। উদ্ধৃতি চিহ্ন। ভাবি আপনি কিছু বলবেন না মায়াকে? আলভি ওর কাছে গেলেই হবে। আলভির কপাল ভ্রু কুঁচকে যায়। আমি গেলে হবে মানে কি? তালাক দিলে তো সকলের সামনেই দিতে হবে তাই না? তালাক কেন দেবে তাহলে? করিডোরে দাঁড়িয়ে তখন তুমি আমাকে যা যা বললে সেসবই সত্যি। এখানে মায়ার কোনো দোষ নেই। আমি যা বলেছি ও তাই করেছে। ওকে প্রমিজ করিয়েছিলাম তাই আমার সব কথা শুনেছে। তুমি এখন মায়ার রুমে যাও, তোমার চলে যাওয়ার কথা শুনে তখন থেকে কাঁদছে একা একা বসে। আলভি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর সন্দেহই ঠিক ছিল তাহলে। মায়ার এমন আচরণের পেছনে ওর বাবার অবদান আছে। সেজন্যই মায়ার সাথে কথা বলার সময় আলভির বারবার মনে হতো মায়ার চোখ বলছে এক কথা আর মুখ বলছে আরেক কথা। আলতাফ মাহমুদ কেন বারবার মায়ার সাথে কথা বলতেন সেটাও বুঝতে পারছে। যখন দেখেছে ও মায়ার সাথে সংসার করতে চাইছে, ভালোবেসে ফেলেছে, তখন ওর বউকে গুটি বানিয়ে ওকেই শায়েস্তা করতে চেয়েছে। এমন বাপ হলে আর আলাদা করে শত্রুর কি প্রয়োজন? কি হলো, যাও মায়ার কাছে। তার মানে আমার সন্দেহই ঠিক? একদম। বাপ ছেলের কথা শুনে সবাই একটু একটু বুঝতে পারছে মায়া কেন সকলের এত বোঝানোর পরেও জেদ ধরেছিল। বাপ হয়ে ভালোই ছেলের পেছনে পড়েছিল। নাহার বেগম বলেন, কি হলো দাদু ভাই, যাও মায়ার কাছে। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে দাঁত কটমট করে। আলতাফ মাহমুদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলেন, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। মাহিদ আলভির সুটকেসটা ওর রুমে রেখে তুইও গিয়ে ঘুমিয়ে পড়। কথা বলতে বলতে চলে যান আলতাফ মাহমুদ। আলভি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মুচকি হেসে মনে মনে বলে,
আলতাফ মাহমুদ, তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। আমি তোমারই ছেলে, তুমি কিভাবে ভাবলে আমি কিছুই বুঝতে পারবো না? তোমার চোখে চোখে কথা বলা দেখেই বুঝতে পেরেছিলাম সব। তোমার চেয়ে আমার মাথায় বুদ্ধি কম নাকি? মায়ার রুমের সামনে এসে দাঁড়ায় আলভি। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার, ফ্যানের শো শো শব্দ, সাথে মায়ার ফুপিয়ে কান্নার আওয়াজ। ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ডোর ভেতর থেকে লক করে, অন্ধকারে হাতড়ে হাতড়ে লাইট অন করে। রুমে নজর বুলিয়ে মায়াকে খোঁজে। ফ্লোরে বেডের সাথে ঘেঁষে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। লাইট অন হওয়ায় মাথা তুলে তাকায় মায়া। সামনে দাঁড়িয়ে আছে আলভি। আলভিকে দেখেই মাথা নামিয়ে নেয়। আলভি মায়ার সামনে হাঁটু গেড়ে বসে ফ্যানের বাতাসে উড়তে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে ডাকে, মায়া পড়ি। মায়া মুখ তুলে তাকায়। ভালোবাসি মায়া পড়ি। মায়া সময় নেয় না, হুড়মুড়িয়ে হাঁটুতে ভর করে আলভির গলা জড়িয়ে ধরে শক্ত করে। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবারে শব্দ করে কেঁদে ওঠে। ঝোঁক সামলাতে না পেরে পেছনে হেলে মায়াকে নিয়েই ফ্লোরে পড়ে যায় আলভি। ফ্লোরে শুয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ার কান্না আরও বেড়ে যায়। আলভি কিছু না বলে চুপ হয়ে থাকে। চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে ভালোভাবে। অনেকটা সময় ধরে কাঁদে মায়া। কান্না কমে আসলে আলভির গলা ছেড়ে বুকে মুখ গুজে মিশিয়ে নেয় নিজেকে। আলভি মায়ার এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, এতই যখন ভালোবাসো তাহলে শ্বশুরের কথা কেন শুনেছ? মায়া হেঁচকি তুলতে তুলতে বলে, তখন রাগের মাথায় আব্বু যা যা বলেছে সব শুনে ওয়াদা করে ফেলেছিলাম। শ্বশুরের সাথে মিলে ভালোই জব্দ করেছ। তুমিও আমাকে অনেক কষ্ট দিয়েছ। সেসবের শোধ সুদে আসলে উসুল করলে তাহলে? মায়া বলে না কিছু। নিজের বুক থেকে মায়ার মুখ তুলে মুখের দিকে তাকায় আলভি। এইটুকু সময়ের মধ্যেই চোখ দুটো লাল হয়ে গেছে। নাক লাল হয়ে গেছে। কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় সযত্নে। চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছ? মায়া আলভির চোখের দিকে তাকিয়ে থাকে। আবার চুপ হয়ে গেলে কেন? ছেড়ে যেতে চাইলে কেন? না যেতে চাইলে তো কাছে আসতে না। ছেড়ে যেতে চেয়েছি বলেই তো কাছে পেলাম। আলভিকে আবার জড়িয়ে ধরে কেঁদে ওঠে মায়া। এতক্ষণ হারিয়ে ফেলার ভয় কাঁদছিল, আর এখন কাছে পাওয়ার আনন্দে কাঁদছে। যাকে ভালোবেসে এসেছে ছোটবেলা থেকেই, তার উপর কিভাবে বেশি দিন রেগে থাকবে? প্রথম কয়েক দিন রেগে থাকলেও কয়েক দিন পরেই রাগ ক্ষোভ গলে পানি হয়ে গেছে। শ্বশুরকে ওয়াদার কারণে এই কয়েক দিন রাগের অভিনয় করেছে। আলভির সামনে বেশিক্ষণ থাকলে, ওর কথা শুনলে মায়া নিজেকে সামলাতে পারত না। ইচ্ছে করত ভালোবাসার মানুষটির বুকে ঝাঁপিয়ে পড়তে। আলভির ইমোশনাল কথা শুনলে ওর কান্না পায় ভীষণ। অনেক কষ্টে নিজেকে সামলে নিত তখন। এই কারণেই আলভির কাছ থেকে দূরে দূরে থাকত। ওকে 13 বছর কষ্ট দেওয়ার পরিবর্তে 13 দিন কষ্ট পাওয়া উচিত আলভির। না হলে ভালোবাসার কদর বুঝবে না। তবে 13 দিন পূরণ হওয়ার আগেই হেরে গেছে মায়া। পুনরায় আর হারাতে চায় না আলভিকে। মায়াকে নিচে ফেলে দুই হাত মায়ার দুই পাশে দিয়ে ভর করে মায়ার উপর ঝুঁকে যায়। আলভির গরম শ্বাস মায়ার চোখে মুখে আছড়ে পড়ে। মায়া শ্বাস আটকে রইল। আলভি ধীর স্বরে বলে, মায়া পড়ি, তুমি পুরোটাই মায়া। মায়া কিছু না বলে তাকিয়ে রইল আলভির চোখে চোখ রেখে। আলভি মুখ এগিয়ে নেয় মায়ার মুখের দিকে। কাছাকাছি আসতেই মায়া নিজের মুখ সরিয়ে নেয়। কি হলো? সরো। কেন? সরো। অন্তত একটা চুমু। একটাও না। মায়ার কাট কাট গলার স্বর। আলভির চোখ মুখের ভাব পরিবর্তন হয়। হঠাৎ আবার কি হলো? আগের ভূত ভর করল নাকি? আলভি মায়ার শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। তারপর নিজে নিচে শুয়ে মায়াকে বুকের উপর তুলে নেয়। ছাড়ো। কি হয়েছে? কিছু না। মায়াকে নিয়ে শোয়া থেকে উঠে বসে আলভি। মায়ার ওড়না দিয়েই মায়ার ভেজা চোখ গাল মুছিয়ে দেয় আবার। মায়ার এলোমেলো চুলগুলো পুনরায় ঠিক করে পেছনে ঠেলে দেয়। ফ্লোরে দুই পা ভাঁজ করে বসে সামনাসামনি। রাগ কমেনি? দুদিকে মাথা নাড়ায় মায়া। রাগ কমেনি। এখনো কমেনি? না। কি করলে কমবে? তোমাকে এত সহজে মাফ করব না আমি। এমন বলে না মায়া পড়ি। এমনটাই বলবো আর করব। শাস্তি পেতে হবে। কেন? আবার কি করলাম? অনেক কিছু। বলছি তো ভুল করে ফেলেছি। সে জন্য আমি অনুতপ্ত। 1000 বার সরি, বারবার সরি। প্লিজ মাফ করো। আর দূরে থেকো না। আমার কাছে আসবে না তুমি, দূরে সরো। আলভির কাছ থেকে দূরে সরে যায় মায়া। আলভির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এ এমন করছে কেন? মায়ার দিকে এগিয়ে যায়। মায়া বসা থেকে উঠে সরে যায় আবার। বলছি না আসবে না আমার কাছে। আলভি অবাক হয়ে বলে, কি হয়েছে? ছোঁয়ার আগেই ছ্যাঁত ছ্যাঁত করছো কেন এভাবে? নিশ্চয়ই আমার মির্জাফর বাপটা আবার কিছু শিখিয়ে দিয়েছে।
বাপের তো আর খেয়ে দে কাজ নেই, সব সময় শিখিয়ে দেবে। আর আমি কি এখনো ছোট নাকি? যথেষ্ট বুদ্ধি আছে আমার। তুমি তো আব্বুর কথা শুনেই এত দিন এমন করেছো। কে বলেছে সব কিছু আব্বুর কথা শুনে করেছি? প্রথমে যা করেছি বলেছি সব নিজের রাগের মাথায়। আব্বু আমাকে কিছু বলার আগেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে জীবনেও আমার কাছে ঘেঁষতে দেব না। থাকবই না তোমার সাথে। আব্বু বোঝানোর পরেই তো তোমার সাথে থাকতে রাজি হয়েছিলাম। আব্বু শুধু বলেছিল আমি যেন সহজে তোমাকে মাফ না করি, তোমার মিষ্টি মিষ্টি কথায় গলে না যাই। অন্তত পক্ষে 13 দিন তোমাকে আমার কাছে আসতে না দেই। আব্বু হয়তো বুঝতে পেরেছিল আমি তোমার ইমোশনাল কথা শুনলে গলে যাব, তাই প্রমিজ করিয়েছিল। ভাগ্যিস প্রমিজ করিয়েছিল, নয়তো সত্যি সত্যিই তোমার ইমোশনাল কথা শুনে আরো আগেই বোধহয় গলে যেতাম। তোমার ইমোশনাল কথা শুনলে তোমার জাতশত্রুও গলে জল হয়ে যাবে। তাহলে তুমি এখন গলছো না কেন? গলেছি বলেই তো ভালোবাসা স্বীকার করেছি। তোমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মাফ করে দিয়েছি সেটা তো বলিনি একবারও। আগামী 7 দিন মনের ভুলেও আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। এভাবে বলছো কেন? আমাকে তুমি যেই কষ্ট দিয়েছো সেই তুলনায় তুমি চুল পরিমাণ কষ্ট পাওনি। তাই তোমাকে আরো কষ্ট আর শাস্তি পেতে হবে। এটা কেমন কথা? এমন বলতে নেই সোনা। আগামী 1 সপ্তাহ তুমি আমার ধারে কাছেও আসবে না, এটাই ফাইনাল। কি ভেবেছো তুমি? ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার মুখ দিয়ে ভালোবাসা স্বীকার করিয়ে ভালো থাকবে তুমি? নো নেভার। মায়ার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল আলভি। কি বউ রে, ওর চেয়েও কয়েক কাঠি উপরে। তুমি এতক্ষণ আমার বুকে মুখ গুজে আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান সাজাচ্ছিলে? হ্যাঁ, আল্লাহ সহ্য করবে না এত বড় অন্যায়। কে বলেছে? তুমি আমার মির্জাফর বাপের বুদ্ধি শুনে আমাকে মেরেছিলে? একদম না, তখন তো রাগের মাথায় মেরেছি, সে জন্য আবারও সরি। আমার কথা প্রথমে শুনলেই হতো, বউয়ের হাতে আর মারও খেতে হতো না। কে জানতো আমার ভোলা ভালা বউটার এমন তেজ হয়ে গেছে। রাগের মাথায় যে জামাইকে ধরে মা রবে সেটা তো বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছ। তুমি কি আবারও এমন কিছু করার চিন্তা ভাবনা করছো নাকি? যদি করে থাকো তাহলে এখনই এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। জামাইকে ধরে মারা কিন্তু অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ কিন্তু পাপ দেবে তোমাকে। নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমাকে ছাড়া ঘুমাবো না। তাহলে জেগে থাকো। বউয়ের এখন ঘুম পেয়েছে। যাও তুমিও গিয়ে ঘুমাও। আলভি কিছু সময় মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। জীবনে কি ভুলটাই না করেছে। এতদিন বউকে কাছে পেল না, এখন আবার পেয়েও পাচ্ছে না। কি কপাল। শুধু আজকের রাতটা আমার সাথে থাকো প্লিজ। নো নেভার। আজকের রাতটা যদি আমার সাথে থাকো তাহলে আগামী 1 সপ্তাহ আর যা লাবো না। আর যদি না থাকো তাহলে রোজ যা লাবো। এখন তুমি ভেবে দেখো কি করবে। মায়া কিছু সময় ভাবে, তারপর বলে, আজকের রাত তোমার সাথে থাকলে সত্যি সত্যিই আগামী 1 সপ্তাহ যা লাবে না তো? একদম না। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। বলেই মায়ার হাত ধরে ডোরের দিকে পা বাড়ায়। মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, এই রুমেই থাকবো। ও শ্বশুর বাড়িতে। কপাল ভ্রু কুঁচকে যায় মায়ার। এভাবে তাকাচ্ছ কেন? ড্রেস চেঞ্জ করে আসো। পাগলা কুতোত্তা কামড়েছে আমায়? ড্রেস চেঞ্জ করতে যাই আর তুমি ডোর লক করে শুয়ে পড়ো তাই না? কোথাও যাচ্ছি না আমি। এগুলো চেঞ্জ করবে না? এগুলো পরে কিভাবে ঘুমাবে? কিছু না বলে হাতের ঘড়ি, গায়ের শার্ট খুলে ফেলে আলভি। তাকিয়ে তাকিয়ে চুপচাপ দেখে যায় মায়া। বেল্ট, মোজা খুলে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসেই বেডে শুয়ে পড়ে। এভাবে ঘুমাবো। মায়া কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে আসে। বড় লাইট অফ করে ডিম লাইট অন করে। বেডে উঠে মাঝখানে কোলবালিশ রেখে বলে, মনের ভুলেও বালিশের এপাশে আসবে না। হা হয়ে যায় আলভি। অবাক কণ্ঠে বলে, মানে কি? মাঝখানে এভাবে ভারত পাকিস্তানের বর্ডার দিচ্ছ কেন? চীন আর ভারতের বর্ডার এটা। এই বর্ডার কোনোভাবেই ক্রস করা যাবে না। ক্রস করা পুরোপুরি নিষিদ্ধ। মানি না মানব না। তাহলে রুমের বাইরে চলে যাও। এত বড় বিশ্বাসঘাতকতা? বিশ্বাসঘাতকতা কখন করলাম? আজীব তো। একসাথে থাকতে চেয়ে এখন মাঝখানে বর্ডার তুলে দিচ্ছ, এটা বিশ্বাসঘাতকতা না? আমি একবারও বলেছি আমি তোমার সাথে চিপকে ঘুমাবো? তাই বলে এমন করবে? হ্যাঁ, তাহলে আর এই রুমে কি করছি? নিজের রুমেই তো ঘুমোতে পারতাম। তো চলে যাও নিজের রুমে। অনন্ত জড়িয়ে ধরে ঘুমোতে দাও। একদম না, চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। আর এই বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে বের করে দেব। শুয়ে পড়ে মায়া। আলভি বসে মায়ার দিকে তাকিয়ে রইল। কোনো দেশের সরকারও বোধহয় এত কড়া নির্দেশ জারি করে রাখেনি নিজেদের দেশের বর্ডারে।
বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে। কি হুমকি রে বাবা! ওর বউয়ের কাছে তো ও কিছুই না। আলভি নিজেও শুয়ে পড়ে চিত হয়ে কিছু সময় চুপচাপ শুয়ে থাকে। মায়ার সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এইটুকু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে মায়ার দিকে তাকায়। আবার সিলিং এর দিকে তাকায়, তারপর গলা ছেড়ে গান গায়। পাখি আমার পাষাণ রে, বোঝে না মনের ব্যথা রে। মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে। গান বন্ধ করে আবার তাকায় মায়ার দিকে। মায়া চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না আলভি। আবার সিলিং এর দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। পাখি আমার পাষাণ রে, বোঝে না মনের ব্যথা রে। মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে রে, পাষাণ পাখি রে। মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে। শোয়া থেকে উঠে বসে মায়া রাগী স্বরে বলে, মাঝরাতে এভাবে চেঁচাচ্ছ কেন? বের হও আমার রুম থেকে। ঘুমোতে দিয়েছি তো ভালো লাগছে না। বের হও তাড়াতাড়ি। মায়া পড়ি, একটু জড়িয়ে ধরি। শুরু হয়ে গেছে ইমোশনাল কথা বলা। ইমোশনাল কথা কখন বললাম? তোমার গলার স্বরটাই তো পুরো ইমোশনাল হয়ে গেছে এখন। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। বেশি কথা বললে বের করে দেব। এভাবে ব্ল্যাকমেইল করো কেন বারবার? ব্ল্যাকমেইল আমি করছি? কথায় কথায় রুম থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ। আমাকে ঘুমোতে দেবে কি না? একটু জড়িয়ে ধরতে দাও, তাহলে আর একটা কথাও বলবো না। মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে পাশে রেখে দেয় মায়া। আলভির হাত টেনে লম্বা করে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। খুশি হয়ে দুই পা দিয়ে পেঁচিয়ে ধরে মায়ার দুই পা। হাত দিয়ে শক্ত করে বুকে চেপে ধরে বলে, আহা, শান্তি লাগছে এখন। মায়া চুপ হয়ে শুয়ে রইল আলভির বাহু বন্ধনে আবদ্ধ হয়ে। দুজনেই হার্টবিট বেড়ে গেছে। বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়েছে। দুজনের হৃদস্পন্দনের শব্দ দুজনেই শুনতে পাচ্ছে স্পষ্ট। অদ্ভুত এক অনুভূতি খেলে যাচ্ছে সারা অঙ্গে। আলভি নিজের বন্ধন আরও একটু শক্ত করে। পারলে বোধ হয় বুকের ভেতর পুড়ে নিত এখনই। সকাল 8টা নাগাদ ঘুম ভেঙে যায় মায়ার। আলভির শক্ত বাহু বন্ধনে এখনো আবদ্ধ হয়ে আছে। আলভি গভীর ঘুমে মগ্ন। ভারী শ্বাস ফেলছে। ধীর গতিতে ছুটে চলেছে হৃদস্পন্দন। বুক থেকে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। ডিম লাইটের আবছা আলোয় আলভির চেহারা দেখতে পায়। হাত বাড়িয়ে আলভির এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়, তবে সাথে সাথেই আবার চুলগুলো কপাল ঢেকে ফেলে। বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নেয়। আলভির বাহু বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আলভির হাত সরিয়ে দিয়ে সরে আসার চেষ্টা করে। নড়াচড়ায় ঘুম ভেঙে যায় আলভির। মায়াকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলে, এমন করে নড়ছ কেন? চুপচাপ ঘুমাও, রাত ফুরিয়ে যাবে আবার। রাত ফুরিয়েই গেছে, ছাড়ো এখন আমাকে আর নিজের রুমে যাও। এত দ্রুত রাত ফুরিয়ে গেল। একটু আগেই না ঘুমালাম। চোখ বন্ধ রেখেই কথাগুলো বলে আলভি। চোখ মেলে তাকাও আর দেখো সকাল হয়ে গেছে। হোক, আমাকে ছাড়ো। আর একটু থাকো প্লিজ, আগামী 1 সপ্তাহ তো ধারে কাছেও আসতে দেবে না বললে। মায়া কিছু না বলে আলভির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বদলোক কি শক্ত করেই না ধরেছে এখন। আগামী 1 সপ্তাহ বোধহয় এভাবে জড়িয়ে ধরে শুয়েই পার করবে। সারা রাত 1 মিনিটের জন্য নিজের কাছ থেকে আলাদা করেনি মায়াকে। পুরো রাত জড়িয়ে ধরেই শুয়েছিল। রাতে তোমার কথা শুনেছি আমি, এখন আমার কথা না শুনলে তোমার কপালে শনি আছে বলে রাখলাম। আলভি চোখ মেলে তাকায়। বার কয়েক চোখ ঝামটা দিয়ে বলে, বউরা এমন হয়, কথায় কথায় জামাইকে ভয় দেখায়। ভয় দেখালাম কখন? মাত্রই। ছাড়বে নাকি? না। বলেই মায়াকে চেপে ধরে বুকের মাঝে। ধস্তাধস্তি করেও আলভির বাহু বন্ধন থেকে মুক্ত হতে পারে না। মায়াও কম কিসে? আলভির উন্মুক্ত বুকে কামড় দিয়ে ধরে। আলভি নিজের বুকের দিকে তাকায়। তারপর আফসোসের সুরে বলে, অন্যের বউরা তাদের বরকে সকালে ঘুম থেকে উঠে চুমু খায় আর আমার বউ কামড় দেয়, আফসোস। মায়া মুখ তুলে তাকিয়ে বলে, প্রত্যেক দিন সকালে 10টা করে কামড় খাবে। আমি তাতেও রাজি আছি, অন্তত তোমার ছোঁয়া তো পাওয়া যাবে। আলভির হাত ছাড়িয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, উঠে নিজের রুমে যাও। আলভি কিছু না বলে উপুর হয়ে শুয়ে পড়ে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল, এখন আরও ঘুমের প্রয়োজন। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। বেডের দিকে তাকিয়ে দেখে আলভি এখনও ওর রুমেই রয়েছে। বিড় বিড় করতে করতে রুমের বড় লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। উন্মুক্ত গায়ে উপুর হয়ে ঘুমিয়ে পড়েছে আবার। রেডি হয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই সানজিদা আর মান্তাসার সাথে দেখা হয়। মায়াকে দেখেই মান্তাসা ওর মায়ের কোল থেকে নেমে মায়ার কাছে দৌড়ে আসে। মায়া মান্তাসাকে কোলে তুলে নিয়ে ভাবির সাথে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে।
মান্তাসা মায়ার মুখের দিকে তাকিয়ে বলে, অনেক ঘুমিয়েছ আজ। কে বলল? কত বাজে বলেই অনেক ঘুমিয়েছি? তুমি যে 10টা পর্যন্ত ঘুমাও তখন? ঘুমাই না। আমি কি তাহলে মিথ্যে বলছি? হ্যাঁ, চাচা ভাতিজি মিলে যে 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমায় তখন কিছুই না। আমি আজকে 8টা পর্যন্ত ঘুমিয়েছি বলেই দোষ হয়ে গেছে। মিথ্যা কথা বলো কেন? মায়া চোখ বড় বড় করে ভাবির মুখের দিকে তাকায়। সানজিদা মুচকি মুচকি হাসছে। দেখেছেন ভাবি আমি নাকি মিথ্যে কথা বলছি? মান্তাসা আবার বলে, ছোট আব্বু কই? কেন? ছোট আব্বু নাই। 2 হাত নাড়িয়েও না বোঝায়। ছোট আব্বু আসার পর থেকে তো আমাকে বলেই গেছো তুমি। সারাক্ষণ শুধু ছোট আব্বু আর ছোট আব্বু। ছোট আব্বু বালো। তার মানে আমি পচা? তুমি একটু বালো। আমি একটু ভালো কেন? তুমি ছোট আব্বুকে বকা দাও। ছোট উল্টে কথাগুলো বলে মান্তাসা। মেয়ের কথা শুনে সানজিদা ফিক করে হেসে ওঠে। মায়া ভাতিজির মুখের দিকে তাকিয়ে রইল। লোকটা কি বিচ্ছু, এই ছোট বাচ্চাটাকেও নিজের দলে টেনে নিয়েছে। ওকে ছাড়া মান্তাসা আগে কিছুই বুঝতো না, সারাক্ষণ ফুপ্পি ফুপ্পি করত, এখন সেই মান্তাসা সারাক্ষণ ছোট আব্বু করে। 11 দিনেই বাড়ির সবাইকে নিজের দলে টেনে নিয়েছে, শুধু পারেনি ওকে আর আলতাফ মাহমুদকে টানতে। আলভি যেভাবে কথা বলে, ওর কথা শুনলে যে কেউ গলে পানি হয়ে যাবে এটাই স্বাভাবিক। ব্যাটার মুখ থেকে কথা তো নয় যেন মধু বের হয়। সানজিদা এক কাপ চা এনে মায়াকে দেয়। ফিডার মান্তাসার হাতে দিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। 3 জন খাবার খেয়ে এখন অফিসে চলে যাবে। উপর থেকে মাহিরের গলার স্বর ভেসে আসে। সানজিদা বিরক্ত হয়ে আবার রুমের দিকে এগিয়ে যায়। মাত্র সবকিছু করে দিয়ে রুম থেকে আসলো, এখনই আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। কি হয়েছে? ঘড়ি খুঁজে পাচ্ছি না। মাত্র না সবকিছু গুছিয়ে সামনে দিয়ে গেলাম। রাগ দেখাচ্ছ কেন? আবার খুঁজে দাও। একটু পর পর এভাবে ডাকলে বাড়ির সবাই কি ভাববে? মাহির তাই বাধা শেষ করে সানজিদার সামনে এসে দাঁড়ায়। এক হাত সানজিদার পিঠের পেছনে দিয়ে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নেয়। সানজিদার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, কে কি বলবে ভাববে সেটা দিয়ে তো আমার কাজ নেই। আমি আমার বউ আদর করব, ভালোবাসবো, এটা ভাববো সব সময়। তখন মান্তাসা ছিল সেজন্য আদর করতে পারিনি, তাই আবার ডেকেছি আদর করার জন্য। তুমি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ। একদম না, সারা দিন অফিসে থাকি। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি বউ আমার বিজি। রাতে মেয়ে দেরি করে ঘুমায়। মেয়ে ঘুমোতে ঘুমোতে আমার ঘুম পেয়ে যায়। বউকে তো আদর করার সময়ই তো পাই না। 6টা বাচ্চার বাপ হব কিভাবে? এক মেয়ে নিয়েই তোমার যা অবস্থা, 6 বাচ্চা হলে না জানি কি করো। 6 জন হলে ওরা ওদের মতো থাকবে একসাথে, তখন আমরা দুজন ফ্রি হয়ে আমাদের মতো থাকব। তোমার চিন্তাধারা খুবই বাজে। আমাকে ছাড়ো আর নিচে চলো, আব্বুরা ওয়েট করছে বোধ হয়। মাহিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘড়িটা খুঁজে বের করে দেয় আবার। অফিসের ব্যাগের নিচে রেখে দিয়েছিল ইচ্ছে করেই। মাহির হাত এগিয়ে দেয় ঘড়ি পরিয়ে দেওয়ার জন্য। সানজিদা কথা না বাড়িয়ে ঘড়িটা পরিয়ে দেয় হাতে। সানজিদা বাইরের দিকে পা বাড়ালে মাহির আবার ওকে পিছু ডাকে। বলো, বিকেলে রেডি হয়ে থাকবে। কেন? লং ড্রাইভে যাব। তখন তুমি ক্লান্ত থাকবে। তুমি থাকলে আর কোনো ক্লান্তি আমার কাছে আসতে পারবে নাকি? রেডি হয়ে থেকো আর মায়াকে বলবে মান্তাসাকে রাখতে। ডিনার সেরে বাড়িতে ফিরব। আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি বলে যাব। সানজিদা তাকিয়ে থাকে মাহিরের দিকে। এই লোক এমন নির্লজ্জ কেন? 2 দিন পর পর বউ নিয়ে ঘুরতে বের হয়। বাড়ির সবাই কি ভাবে কে জানে। আজকে নাকি আবার মেয়েকে রেখে যাবে। কমা আলভি বাদে বাকি সবাই সকালের নাস্তা খেতে বসেছে। রুটি খাওয়ার ফাঁকে ফাঁকে সকলের মুখের দিকে তাকাচ্ছে মায়া। ওর কেমন লজ্জা লজ্জা লাগছে এখন। আবার চোখ তুলে তাকাতেই সানজিদার সাথে চোখাচোখি হয়। কিছু লাগবে তোমার? মায়া প্লেটের দিকে দৃষ্টি রেখে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, না আর কিছু লাগবে না। তুমি তো ডিম খেলে না। মায়া সিদ্ধ ডিম দুটোর দিকে তাকায়। অন্যমনস্ক হয়ে থাকায় ডিমের কথা বলেই গিয়েছিল। হাতের রুটি রেখে একটা ডিম তুলে নেয় হাতে। মুখ তুলে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে ওর দিকে। সাথে সাথেই আবার চোখ নামিয়ে নেয় মায়া। ডিম দুটো খেয়ে আর রুটি খায় না। পানি খেয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। এত লজ্জা করছে কেন আজকে? আজকে বাড়ির সবাই কিভাবে যেন তাকাচ্ছে ওর দিকে। নাকি সবাই স্বাভাবিকভাবেই তাকাচ্ছে, শুধু ওর কাছেই অস্বাভাবিক লাগছে? মাগরিবের পর বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। মাহির সানজিদাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলেও বাপ চাচার কথা শুনে আগেই সানজিদাকে জানিয়ে দিয়েছিল আজকে যাচ্ছে না বাইরে। অন্য কোনো দিন যাবে। মায়া চুপচাপ বসে আছে দাদির পাশে।
মান্তাসা আলভির কোলে। বাকি সবাইও চুপচাপ বসে আছে। আলতাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, তোমাদের বিয়েটা তো শুধু ধর্মীয় ভাবে হয়েছিল, তখন তোমরা ছোট ছিলে। আমরা আবার তোমাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আইনি আর ধর্মীয় ভাবে আয়োজন করে। কবে? আগামী শুক্রবারের পরের শুক্রবার। আজকে মঙ্গলবার, এখনো তো অনেক দেরি। সব কিছুর জন্য তো সময় লাগবে। ততদিন তোমরা দুজন আগের মতোই আলাদা আলাদা রুমে থাকবে। আবার বিয়ে হওয়ার পর থেকে একসাথে থাকবে। এটা কেমন কথা? দ্রুত কথাগুলো বলে আলভি। সবাই অবাক হয়ে আলতাফ মাহমুদের দিকে তাকায়। আলতাফ মাহমুদ আইসি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বলেন, কেমন কথা আবার? বিয়ের আগ পর্যন্ত আলাদা রুমেই থাকতে হবে। মানি না আমি এই কথা। মায়া তুই কি বলিস? তুমি যা বলো তাই। আলভি একবার মায়া তো আরেকবার বাবার দিকে তাকায়। মায়া বলল আগামী সোমবার সকাল পর্যন্ত ওর কাছ থেকে দূরে থাকতে হবে। আর এখন ওর বাপ বলছে আগামী শুক্রবারের পরের শুক্রবারের আগে বউয়ের সাথে থাকতে পারবে না। এই দুজন মিলে ওর সাথে এইভাবে প্রতিশোধ নিচ্ছে। আলভি বাপের কথার বিরোধিতা করে বলে, বিয়ে তো হয়েছেই আমাদের, একসাথে থাকলে সমস্যা কোথায়? আবার কেন বিয়ে হবে? শুধু রেজিস্ট্রি হলেই তো হবে। বেশি কথা বলবে তো মায়াকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দেব। একেবারে বিয়ের দিন নিয়ে আসব। তোমার মতো মির্জাফর বাপ যেন কোনো ছেলের না হয়। তোমার মতন বদমেজাজি ছেলে যেন কোনো বাপের না হয়। প্রতিশোধ নিচ্ছ? যেটা ভাবো তুমি। আচ্ছা সমস্যা নেই। আলতাফ মাহমুদ বড় ভাই আর বড় ছেলের সাথে কথা বলতে শুরু করেন। আলভি মায়ার দিকে তাকায়। আলভির মুখের এক্সপ্রেশন দেখে মায়া মুচকি মুচকি হাসছে। আলভি মনে মনে বলে, খুব হাসি পাচ্ছে না? হেসে নাও, সময় আমারও আসবে। তখন দেখাবো মজা। বিয়ে নিয়ে বাড়ির সকলের মধ্যে আলোচনা শুরু হয়। আলভি মান্তাসার সাথে খেলছে আর একটু পরপর মায়ার দিকে তাকাচ্ছে। মায়াও তাকাচ্ছে ওর দিকে। সকলের পর থেকে একটা বারের জন্য মায়াকে ছুঁয়েও দেখতে পারেনি। বাপ আর বউ মিলে কি যে শুরু করেছে ওর সাথে। কমা কমা রাতের খাবার খেতে খেতে 11টা বেজে যায় সকলের। খাওয়া শেষ হলে আলভি দফায় এসে বসে। আলতাফ মাহমুদ নিজের রুমের দিকে এগিয়ে যান। বাকি সবাইও আস্তে আস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। ডাইনিং রুমে এখন শুধু ঐশী রহমান, মেহবুবা মেহের আর মেড মায়া রয়েছে। মেহবুবা মেহের মেড মায়াকে রুমে পাঠিয়ে দেন ঘুমানোর জন্য। বাড়তি খাবারগুলো ফ্রিজে তুলে রাখেন। ঐশী রহমান এটো প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রাখেন। সব শেষে ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যেতে নিলেই পিছু ডাকে আলভি। কিছু বলবে? অনেকগুলো বছর তোমার কাছ থেকে দূরে ছিলাম তাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো। ঐশী রহমান অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকান। এভাবে তাকাচ্ছ কেন? তুমি আমাদের সাথে ঘুমাবে? না, তুমি আমার সাথে ঘুমাবে আমার রুমে চলো এখন। বলেই মায়ের হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঐশী রহমান নিজেও আর কিছু না বলে ছেলের সাথে এগিয়ে যান। আলভি মনে মনে বিশ্বজয়ের হাসি হাসে। ওর বউকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে না? এবার ওর বাপের বউকে বাপের কাছ থেকে সরিয়ে নিল। ওর বিয়ের আগে আর বউ পাচ্ছে না আলতাফ মাহমুদ। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে কেমন লাগে বুঝুক এখন। রুমে এসে ডোর লক করে দেয় আলভি। ঐশী রহমান বেডের উপর বসেন। আলভি বেডের উপর থেকে ফোন হাতে তুলে নেয়। আলতাফ মাহমুদের নাম্বার খুঁজে বের করে মেসেজ পাঠায়। ঐশী রহমান এর জন্য অপেক্ষা করছিলেন আলতাফ মাহমুদ। মেসেজ টোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করেন। মিস্টার আব্বা জান বউয়ের জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ুন। আগামী শুক্রবারের পরের শুক্রবার সকালে বউ ফেরত পাবেন ততদিন আম্মু আমার সাথে থাকবে আমার রুমে। রিল্যাক্স মুডে ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। ছেলের মেসেজ দেখে হতভম্ব আলতাফ মাহমুদ। এই ছেলে বলে কি? ঐশী রহমান ওর কাছে থাকবে মানে কি? বেড থেকে নেমে দ্রুত আলভির রুমের সামনে এসে দাঁড়ান। ডোর নক করে ঐশী রহমান এর নাম ধরে ডাকেন। আলভি ডোর খুলে মাথাটা বের করে শুধু। কি হয়েছে? রাতের বেলা এমন করে ডোর নক করছো কেন? ঐশী কোথায়? ওকে বের হতে বলো। আম্মু ওয়াশরুমে। ডোরের সামনে থেকে সরো। কেন? তোমার মাকে বাইরে আসতে বলো। জীবনেও না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মায়াকে ওর নানার বাড়িতে রেখে আসবো। এখন তাও চোখের সামনে দেখতে পাচ্ছ তখন তাও পারবে না। আই ডোন্ট কেয়ার আব্বাজান। আমিও আমার আম্মুকে আমার নানার বাড়িতে রেখে আসব। একেবারে আমার বিয়ের দিন নিয়ে আসব। রিভেঞ্জ নিচ্ছ? যা ভাবো তুমি। বলেই ডোর বন্ধ করে দেয় আলতাফ মাহমুদের মুখের উপর। তারপর চাবি এনে চাবি দিয়ে ডোর লক করে দেয়। বলা তো যায় না ও ঘুমিয়ে পড়লে ওর মা যদি রুম থেকে বেরিয়ে যায়? কোনো রিস্ক নেবে না আলভি। প্রতিশোধ কি শুধু আলতাফ মাহমুদ নিতে জানে নাকি?
আলভিও প্রতিশোধ নিতে জানে। প্রতিশোধ হবে সমান সমান। আলতাফ মাহমুদ হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকেন কিছু সময়। তারপর বীর বীর করে বলেন, ব্যাপারটা এমন হয়ে গেল না। আমার ছাও আমাকেই ধরে খাও। আলতাফ মাহমুদ রাগে গোজগোজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এই বজ্জাত ছেলে কি ভেবেছে সে বউ ছাড়া থাকতে পারবে না? অবশ্যই পারবে থাকতে। বউ ছাড়া থাকা আহামরি কোনো কষ্ট না। রুমে এসে ডোর লক না করেই লাইট অফ করে শুয়ে পড়েন। বউটা মায়া করে যদি রাতে ফিরে আসে, তাই ডোর খোলাই রাখলেন। কমা কমা মা ছেলের সুখ দুঃখের আলাপ করতে করতে রাত 1টা বেজে যায়। ঐশী রহমানের চোখ মুখ ঘুমে ছোট হয়ে গেছে এখন। আলভি বেড থেকে নেমে একটা বালিশ হাতে নিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে আম্মু, ঘুমিয়ে পড়ো এখন। তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? সোফায়। সোফায় কেন? ঘুমানোর জন্য। বেড থাকতে সোফায় ঘুমাবে কেন? বেডে তুমি ঘুমাও। ঐশী রহমান কিছু সময় ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, বেড তো বড় আছে, তুমিও বেডেই ঘুমাও, কষ্ট করে সোফায় ঘুমোতে হবে না। সমস্যা হবে না আমার, তুমি শুয়ে পড়ো। ঘুমের ঘোরে আমি প্রচুর নড়াচড়া করি, লাথি টাথি লেগে যায় যদি ভুল করে। ঐশী রহমান ছেলের হাত থেকে বালিশটা নিয়ে বেডের উপর রাখেন। মাঝখানে কোলবালিশটা দিয়ে বলেন, দুজনের জায়গা দুই পাশে অনায়াসে হয়ে যাবে। আর যদি লাথি লাগে তাহলে লাগবে, সমস্যা নেই। আমি আরাম করে বেডে ঘুমাবো আর তুমি সোফায় ঘুমাবে, এটা হয় নাকি? আলভি 2 কদম এগিয়ে এসে ওর মাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, বুঝো কিন্তু, লাথি লেগে নিচে পড়ে বুড়ো বয়সে মাজার হাড় ভাঙলে আমার দোষ নেই। আমার শ্রদ্ধেয় আব্বা যান কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না আমি তার বউয়ের কোমর ভেঙে দিয়েছি। ঐশী রহমান মুচকি হেসে বলেন, ছেলে হয়ে বাপের পেছনে কেন পড়েছ এভাবে? দেশে এসেছি পর থেকে সে বাপ হয়ে যে ছেলের পেছনে পড়েছে। যেমন বাপ তার তেমন ছেলে, কারো থেকে কেউ কম না। বাকি কথা আগামী কাল হবে, এখন ঘুমাও। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েন ঐশী রহমান। রুমের লাইট অফ করে দিয়ে আলভি নিজেও শুয়ে পড়ে। মায়া কি করছে? ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে? মায়ার তো রাত জেগে থাকার অভ্যাস। নিশ্চয়ই জেগে আছে। আলভি মাথা উঁচু করে মায়ের দিকে তাকায়। ঐশী রহমান ডান কাত হয়ে শুয়ে আছেন। আলভি বাম কাত হয়ে ফোন হাতে নেয়। ফোন সাইলেন্ট মুড করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। মায়ার ফোন অনলাইন দেখাচ্ছে। মেসেজ পাঠায়, মায়া পড়ি, ঘুমিয়ে পড়েছ? একটু পরেই রিপ্লাই আসে, না। কি করছো? শুয়ে শুয়ে ফেসবুক দেখছি। এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। আমি আসবো? না। আসি। আসো। সত্যি? না। কেন? কেন আসবে? তোমাকে ঘুম পাড়ানোর জন্য। দরকার নেই। এত পাষাণ কেন তুমি? কোথায়? এই যে বিয়ের এতগুলো বছর পরেও আমাকে তোমার কাছে ঘেঁষতে দিচ্ছ না। বিয়ের পর এতগুলো বছর তুমি কোথায় ছিলে চান্দু? শ্বশুরের সাথে মিলে প্রতিশোধ নিচ্ছ? না। 1 ঘন্টার জন্য আসি? 1 মিনিটের জন্যও না। প্লিজ বউ এমন করে না। আমি এমনই করব। তাহলে তুমি আসো। কোথায়? আমার রুমে। খেয়ে দে কাজ নেই। তাহলে ছাদে আসো। তুমি কোথায়? কেন? এত রাতে ছাদে যেতে বলছো কেন? ছাদে বসে আছো নাকি? ছাদে যেতে বলছি তোমাকে দেখব তাই। ছাদে গিয়ে দেখতে হবে কেন? তাহলে রুমে আসি। দেখার জন্য রুমে আসতে হবে? তুমিও আসবে না, আমাকেও যেতে দেবে না, তাহলে দেখব কিভাবে? ফোন আছে কি করতে? ফোনে দেখে কি মন ভরবে মায়াপরি? সকালে তো দেখবেই আবার। সবে মাত্র 1:30 বাজে, সকাল হতে এখনো অনেক দেরি আছে। ঘুমিয়ে পড়ো, তাহলে দ্রুত সকাল হয়ে যাবে। তোমাকে ছাড়া ঘুম আসছে না। মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসে। অদ্ভুত ভাবে আজকে ওরও ঘুম আসছে না। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আলভিকে মনে পড়ছে। বড় হওয়ার পর এমন একটা রাত পার হয়নি যেই রাতে আলভিকে ভেবে ভেবে 12টা 1টা বাজেনি। প্রত্যেক রাতে আলভিকে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছে। চুপ হয়ে গেলে কেন? ঘুমাও। ঘুম আসছে না? চোখ বন্ধ করে শুয়ে থাকো। চোখ বন্ধ করলে তুমি এসে ডিস্টার্ব করো। কিভাবে? পরে বলবো। এখন বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তোমার যতগুলো পিক আছে সবগুলো আমাকে দাও। এত পিক দিয়ে কি করবে? দেখব। ঘুমাবে কখন তাহলে? যেদিন তোমাকে এই বুকের উপর পাবো। বদলোক। দাও না। দিচ্ছি। গ্যালারিতে যত পিক ছিল তার অর্ধেক আলভির ফোনে সেন্ড করে মায়া। আলভি নিজেও নিজের কয়েকটা পিক মায়ার ফোনে সেন্ড করে। তারপর লাস্ট মেসেজ পাঠায়, ফোন রেখে ঘুমাও এখন, গুড নাইট সোনা। মেসেজ দেখে আবারও মুচকি হাসে মায়া। গুড নাইট। আলভি মায়ার পিকগুলো জুম করে করে দেখতে থাকে। আন্ডারস্কোর।
রাতে দেরি করে ঘুমানোর কারণে ঐশী রহমানের ঘুম ভাঙ্গে একটু দেরিতে। জানালার দিকে তাকিয়ে বুঝতে পারেন বাইরে রোদ উঠে গেছে। পর্দা আর থাই গ্লাস ভেদ করে রোদের ঝিলিক দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠে ডোরের সামনে এসে দাঁড়ান। ডোর খোলার চেষ্টা করলে বুঝতে পারেন ডোর চাবি দিয়ে লক করা। উল্টো ঘুরে ছেলের দিকে তাকান। আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। ছেলে তার বড্ড চালক আর শেয়ানা। কাকে কিভাবে বাস দিতে হবে খুব ভালো করেই জানে। এগিয়ে এসে আলভিকে ডেকে তোলেন। আলভি শোয়া থেকে উঠে বসে ফোনটা বুকের উপর থেকে কোলের উপর পড়ে মায়ার পিক দেখতে দেখতে ফোন বুকের উপর রেখেই ঘুমিয়ে গিয়েছিল। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? সকাল হয়ে গেছে, ডোর খুলে দাও। জোর করে চোখ মেলে তাকায় জানালার দিকে। তারপর বেড থেকে নেমে ডোর খুলে দেয়। ঐশী রহমান চলে যেতেই ডোর ভিড়িয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়ে উপর হয়ে। দেশে আসার পর থেকে যত অনিয়ম করছে। রাতে দেরি করে ঘুমায়, সকালে বেলা করে ঘুম থেকে ওঠে। সকালে জগিং করে না, এক্সারসাইজ করে না। খাওয়া দাওয়ার কন্ট্রোল নেই। তেল চর্বি মশলা যুক্ত খাবার খায়। কমা কমা ঐশী রহমান রুমে এসে দেখেন আলতাফ মাহমুদ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ডোর খোলা দেখে ভেবেছিলেন ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছেন। বেডের কাছে এগিয়ে এসে আলতাফ মাহমুদকে ডেকে ওঠান। আলতাফ মাহমুদ শোয়া থেকে উঠে বসে চোখ বন্ধ রেখেই বলেন, বদ ছেলেটা কি করছে এখন? ঘুমাচ্ছে। ছেলের কথা শুনে তুমি আমাকে ছেড়ে ছেলের কাছে চলে গেলে। আমার থেকে ছেলে বড় হয়ে গেল। কি ছোট বড় মাপ করতে শুরু করেছ? উঠে ফ্রেশ হও, অফিসে যাবে না? সারা রাত ঘুমোতে পারিনি, আজকে অফিসে গেলে ঘুমিয়েই পার করতে হবে সারাদিন। ছেলের সাথে পারবে না তাহলে লাগতে যাও কেন? কে জানতো বজ্জাত ছেলেটা আমার বউকেই কেড়ে নেবে। তুমি শেখাচ্ছ, ছেলেও শিখছে। আজকে রাতে ওর রুমে যাবে না তুমি। ফালতু কথা বন্ধ করে ওঠো এখন। 7:30 বাজলে ডেকে দিও, আর একটু ঘুমাই। বলেই শুয়ে পড়েন আলতাফ মাহমুদ। কমা কমা আলভির ঘুম ভাঙ্গে মায়ার ডাকে, তবে চোখ মেলে তাকায় না। আলভি ভাবছে স্বপ্ন দেখছে তাই চুপ করে শুয়ে আছে। এতক্ষণ ধরে ডাকছি কথা কানে যাচ্ছে না? ঘুমিয়ে আছো নাকি ঢং ধরে আছো? মায়ার কর্কশ গলার স্বর শুনে চোখ মেলে তাকায় আলভি। চোখের সামনে মায়াকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। অবিশ্বাস্য কণ্ঠে বলে, টা বাজে? খাবার খাওয়ার জন্য ডাকছে, ওঠো এখন। টা বাজে? 1:30। হ্যাঁ। শোয়া থেকে উঠে বসে আলভি 2 পা ঝুলিয়ে দেয় বেড থেকে। 2 হাতে চোখ ডলে ভালোভাবে তাকায় মায়ার দিকে। মায়াকে দেখতে একদম স্নিগ্ধ লাগছে। মাত্রই শাওয়ার নিয়েছে বোধ হয়। তোমার জন্য সবাই অপেক্ষা করছে। কেন? তোমার সাথে খাবে তাই। তুমি অপেক্ষা করছো না? না। কেন? কারণ আমি 11টার পর খেয়েছি, এখন আর খাবো না। উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই চলে যাওয়ার জন্য ডোরের দিকে পা বাড়ায়। আলভি একটানে মায়াকে নিজের কোলের উপর বসিয়ে জড়িয়ে ধরে শক্ত করে। মায়া ছটফট করে বলে, কি করছো ছাড়ো। কাছে আসলেই শুধু পালাই পালাই। কি বলেছিলাম ভুলে গেছো? হ্যাঁ, হেব্বি শয়তান তো তুমি। আজকে জানতে পারলে? না, ভালো লাগে না। কেন? তুমি কাছে আসো না তাই। জড়িয়ে ধরে রেখে বলছো কাছে আসি না। আম্মুর কথা শুনে তোমাকে ডাকতে আসাই ভুল হয়েছে আমার। শাশুড়ি মা তোমাকে পাঠিয়েছে? শুধু পাঠিয়েছে, আসবো না বলেছি বলে চোখ গরম করে তাকিয়েছিল। ধমকও দিয়েছে একটা। একমাত্র শাশুড়ি মা আমাকে বুঝতে পারে। আর কেউ বুঝতে পারে না? বুঝতে পারলে কি বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতো নাকি? আছি আর কয়দিন, তার মধ্যে আরো 9 দিন বউ ছাড়া থাকতে হবে। বউকে কাছেই পাবো মাত্র 1 সপ্তাহ। আহারে দুঃখ। বউ হয়েও জামাইয়ের দুঃখ বোঝো না, এই দুঃখ আমি কোথায় রাখি? মায়া আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। দ্রুত ফ্রেশ হয়ে আসো আমি গেলাম। বলেই মায়া বেরিয়ে যায়। আলভি বসা থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে। কমা সোফায় বসে মান্তাসাকে খাইয়ে দিচ্ছে মায়া। আলভি খাওয়া শেষ করে এসে মান্তাসার পাশে বসে। নাহার বেগম নিজেও এসে বসেন পাশের সোফায়। ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যান বিশ্রাম নেওয়ার জন্য। ওনার এখন ঘুম পাচ্ছে। মেহবুবা মেহের নিজেও রুমের দিকে এগিয়ে যান। আলভিকে দেখেই মান্তাসা বসা থেকে উঠে আলভির কোলে বসে খুশি হয়ে ডেকে ওঠে, ছোট আব্বু। হুম আম্মা। খাওয়া শেষ? হুম। তুমি পেছনে পড়েছো কেন আম্মা? তুমিও দ্রুত খাওয়া শেষ করো। মজা না? মজা না? না। দুদিকে মাথা নাড়িয়ে না বলে আলভি মান্তাসাকে কোলের উপর দাঁড় করিয়ে মান্তাসার নাকের সাথে নিজের নাক ঘষে বলে, কি মজা লাগে তোমার কাছে? চকলেট। চকলেট মজা? হুম।
খুব মজা, এত চকলেট এনে দিলে তোমার আম্মু আমাকে মা বে মাপবে না কেন? তুমি বলো মানুষ, আমি বড় মানুষ তাই আমাকে মারবে না? বিকেলে চকলেট এনে দেব, এখন তোমার এই মজাদার খিচুড়ি খাওয়া শেষ করো। মজা না, মজা একটুও না। মান্তাসাকে বুকের মধ্যে চেপে ধরে হেসে ওঠে। এতক্ষণ দুজনের কথা শুনছিল মায়া। সোফার পাশে দাঁড়িয়ে সানজিদাও দুজনের কথা শুনছে। সানজিদা সোফায় বসতে বসতে বলে, মান্তাসা খাওয়া শেষ করো দ্রুত। তুমি খিচুড়ি খেতে চেয়েছো, খিচুড়ি রান্না করে দিয়েছি, এখন এত বাহানা কেন? কাব না পচা লাগে। মা খাবে তাহলে? ছোট আব্বু আম্মু বকা। আম্মু বকা দেয়? আম্মুকে বকা দেব? দাও। আলভি সানজিদার দিকে তাকায়, জোরপূর্বক চোখে মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে বলে, ভয় পান না আপনি? আমার আম্মাকে বকা দেন কেন? আর একবার বকা দিলে ভূতেরও ঘরে আটকে রাখব। আলভির কথা শুনে মায়া আর সানজিদা ফিক করে হেসে ওঠে। মান্তাসা মা আর ফুপির মুখের দিকে তাকিয়ে আবার আলভির মুখের দিকে তাকায়। ওলা ভয় পায় না। মান্তাসার কথা শুনে দুজনের হাসি আরো বেড়ে যায়। আলভির হাসি পেলেও কষ্ট করে হাসি চেপে রাখে। গলার স্বর চড়াও করে বলে, ধমক। ওর ধমক শুনে কেউ ভয় তো পাইই না, উল্টো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। আম্মা এরা দুজন ভয় পায় না আমাদের। এদের হাসি দেখে তো এখন উল্টো আমারই ভয় করছে। দুজনের উপর ভূতপ্রে ভর করেছে কিনা কে জানে। চলো আমরা এখান থেকে পালাই, না হলে দেখা যাবে দুজন আমাদের ঘাড় মটকে দিয়েছে। বলেই মান্তাসাকে কোলে নিয়ে দৌড়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মায়া আর সানজিদা হাসতে হাসতে সোফার উপরেই শুয়ে পড়েছে। নাহার বেগম নিজেও হাসতে হাসতে কুটি কুটি। মায়া আক্তার এসে দুজনের সামনে দাঁড়ায়, কপাল ভ্রু কুচকে। কি হয়েছে, এভাবে হাসছো কেন দুজন? ভূতটু ধরল নাকি? ও দাদি, কবিরাজ ডাকো। মায়া আক্তার দাদির দিকে তাকিয়ে দেখে দাদিও হাসতে হাসতে শেষ। আগের চেয়েও বেশি কপাল ভ্রু কুচকে নেয়। পাগল হয়েছ নাকি তিনজন? এভাবে হাসছো কেন পাগলের মতন? দাদি হাসি বন্ধ করে বলেন, আরেকটু আগে তুই এখানে আসতি তাহলে হাসতে হাসতে এতক্ষণে তুই পরপারে পাড়ি জমাইতি। তোর যা হাসি, একবার শুরু হলে তো বন্ধই হতে চায় না। দম বন্ধ হয়ে যায় কিন্তু তোর হাসি বন্ধ হয় না। কি হয়েছে বলো তো? পরে শুনবি, এখন চল আমার সাথে। দাদির পেছনে পেছনে দাদির রুমের দিকে এগিয়ে যায় মায়া আক্তার। মায়া হাসি বন্ধ করে উঠে বসে। হাতের খিচুড়ি সোফায় লেগে গেছে। খিচুড়ির বাটিটা হাতে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। হাত আর বাটি ধুয়ে ছোট একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসে সোফায় লেগে থাকা খিচুড়ি পরিষ্কার করে। কমা কমা সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। বিয়ে নিয়েই প্ল্যান হচ্ছে। আত্মীয় স্বজনদের ইনভাইট করতে হবে। বিয়ের আয়োজন কমিউনিটি সেন্টারে করতে চাইলেও এখন আবার বাড়িতে করতে চাইছে সবাই। বিয়ের কেনা কাটা করতে হবে। জুয়েলারি আগেই গড়িয়ে রেখেছেন ঐশী রহমানের মেহবুবা মেহের। তাই জুয়েলারির কোনো ঝামেলায় এখন যেতে হবে না। সানজিদা মায়ার দিকে তাকিয়ে বলে, মায়া বিয়ের দিন শাড়ি পরবে নাকি লেহেঙ্গা পরবে? আলভি বলে, বিয়ের দিন শাড়ি পরবে, আর রিসেপশন পার্টিতে লেহেঙ্গা। আলভির কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলভি ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। ঐশী রহমান মায়ার দিকে তাকিয়ে বলেন, কি রঙের লেহেঙ্গা আর শাড়ি পরবে? মায়া আলভির দিকে তাকায়। আলভি নিজেও মায়ার দিকে তাকায়। আর বাকি সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। আলভি পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, যেই কালারে মায়াকে বেশি মানাবে সেই কালারই কেনা হবে। এখানে লাল, নীল, কালো, সাদা কোনো ব্যাপার না। চলবে।